ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আমি কিন্তু ঠিক চলে এসেছি তোমাদের জন্য একটি সুন্দর গল্প নিয়ে। তো আজকের গল্পটা দেখো, ভালো মানুষও আছে, নেই তা নয়, কম হলেও ভালো মানুষ আছে। তো এখানে ওই রকমই একটি ভালো মানুষ বা মাসিমা দেখা আমরা পেতে চলেছি। তো এই মাসিমা কত দুঃখকে লুকিয়ে রেখে কত সুন্দর হসপিটাল চত্বরে মিশে গেছে, নিজে চা বানিয়ে এনে সবাইকে চা খাওয়াচ্ছে। কত সুন্দর ওইটুকু সময় হাসি আনন্দে আছে। তো সেই রকমই একটা গল্প আজকে আমরা দেখতে চলেছি। দেখো, তোমাদেরও ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এখানে কিন্তু খুব একটা কষ্ট দুঃখ এই গল্পেতে নেই। কষ্ট আছে মাসিমায়ের, কষ্ট আছে বলেই সে আজকে হসপিটাল চত্বরে ঘুরছে, সবার সাথে সুন্দর কথাবার্তা এইসব নিয়ে চা খাওয়ানো। তো এই রকমই আজকে একটা গল্প তোমাদের সামনে নিয়ে এলাম। তো বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগছে? যদি আরও ভালো ভালো গল্প পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই এসডি ফ্যামিলির পাশে থেকো, সবাই সবাইকারই পাশে থেকো। তো দেখো, আজকের গল্পটা তোমরা শুনে নাও। তো চলো। কেউ নিশ্চয়ই অ্যাডমিট আছেন। গত দুদিন ধরেই তো দেখছি তোমাকে। বাবা না মা, নাকি স্ত্রীর কোনো সমস্যা হলো? চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। নিজের মধ্যেই ডুবেছিল সৌম্য। বাবার শরীরটা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। ফুসফুসে জল জমেছে। ডাক্তার বলেছে যে সেই জমে থাকা জল বের করে তার থেকে স্যাম্পল নিয়ে বায়োপসি করতে হতে পারে। এই বায়োপসি কথাটি মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। সুস্থ করে নিয়ে যেতে পারবে তো বাবাকে? রোজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে নার্সিংহোমে চলে আসে সৌম্য। তারপর বাবার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে ডাক্তারের থেকে রিপোর্ট নিয়ে সেই রাতে ঘরে ফিরে। আজ এসে দেখে এখনও ভিজিটিং আওয়ার্স শুরু হয়নি। চুপচাপ মাথা নিচু করে বসেছিল সৌম্য। চমক ভাঙল সামনে থেকে ভেসে আসা কথাগুলো শুনে। মাথা তুলতেই হলো সৌম্যর। সামনে একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে। বয়স হয়তো 60-এর আশেপাশে ঘোরাফেরা করছে। একটা মাখন রঙা শাড়ি বেশ পরিপাটি করে পরা, মাথার চুলে কাঁচা পাকার দারুণ একটা মিশেল। এইসব গায়ে পড়ে আলাপচারিতা মোটেও ভালো লাগে না সৌম্যর। তবুও কিছু তো বলতেই হয়। না না, আপনার ভুল হচ্ছে, আমার তো এখনও বিয়েই হয়নি। আমার বাবা ভর্তি আছেন এখানে। আর হ্যাঁ, আমার মাও নেই। আমি ক্লাস 7-এ পড়াকালীন আমাদের ছেড়ে চলে গেছেন। শোনো, অতীতকে ভেবে লাভ নেই। ভদ্রমহিলা সৌম্যর পাশের ফাঁকা চেয়ারে ধপাস করে বসে পড়লেন। বর্তমানকে ধরে এগোতে হবে। নাও ধরো দেখি, অনেকক্ষণ তোমাকে বকবক করালাম, একটু গলা ভিজিয়ে নাও। বলেই ভদ্রমহিলা এক কাপ চা এগিয়ে দিলেন সৌম্যর দিকে। সৌম্য এতক্ষণ খেয়ালই করেনি। এবার লক্ষ্য করে দেখল ভদ্রমহিলার কাঁধে একটা ফ্লাস্ক ঝোলানো, আর হাত ব্যাগে বেশ কিছু কাগজের কাপ। না না বলতে গিয়েও কাপটা নিতেই হলো সৌম্যর। চুমুক দিতেই সুন্দর একটা স্বাদ জিভে খেলা করে গেল। এই সময় এই চাটুকুর বড্ড দরকার ছিল, কিন্তু একটু প্রশ্রয় দিলেই ভদ্রমহিলা আবার ঘ্যান ঘ্যান শুরু করবেন। তাই ওঠার ভান করতেই হলো সৌম্যর। কিন্তু ভদ্রমহিলাও নাছোড় বান্দা। আরে এত ছটপট করছো কেন বলো দেখিনি? ভিজিটিং আওয়ার শুরু হতে এখনও 12 মিনিটের মতো দেরি আছে। আর বেশি দিন আসতে হবে না তোমাকে। দিন 5-এর মধ্যেই তোমার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এই মাসিমার কথা মিলিয়ে নিও তখন। আর শোনো বাবা, বুড়ো বাপের একটু যত্ন আত্তি করো। এই বয়সে দীর্ঘ রোগভোগের পর মানুষ কিন্তু একটু খিটখিটে হয়ে যায়। আর পারলে এমন একটা মেয়েকে বউ করে ঘরে এনো যে তোমার সাথে সাথে তোমার বাবারও একটু দেখভাল করে। একটু অযাচিত জ্ঞান মনে হচ্ছিল সৌম্যর, কিন্তু তার সহজাত শিক্ষা তাকে বসিয়ে রাখল। আচ্ছা, আপনার কি ভর্তি আছে তা তো জানা হলো না। চলুন এবার তাহলে ওঠা যাক। আপনি নিশ্চয়ই কারোর সাথে দেখা করবেন। হ্যাঁ বাবা, চলো এবার তো উঠতেই হবে।
বলেই ভদ্রমহিলা তড়িঘড়ি করেই কোথায় যেন মিলিয়ে গেলেন। লিফটের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল সৌম্য। আজ হয়তো বাবার শরীরটা একটু ভালো, বিছানার উপর একটু উঠে বসতে পেরেছে। কেমন যেন ঝুঁকে এসেছে অত লম্বা শরীরটা, গালে না কাটা এলোমেলো কাঁচা পাকা দাড়ি। ছেলেকে দেখেই একটু হাসার চেষ্টা করেন মনতোষবাবু। বড্ড ধকল যাচ্ছে তোর, তাই না বাবু? আমি বলি কি, রোজ তো তোর না আসলেও চলে, আজ বেশ ভালো লাগছে রে আমার। পারলে আজকেই ডাক্তারকে বলে আমাকে ঘরে নিয়ে চল, এখানে আর থাকতে ভালো লাগছে না। একদম জেদ করবে না বাবা, আমার কোনো চাপই হচ্ছে না। পরশু তোমার কিছু টেস্ট হবে, তারপর দেখি ডাক্তার কি বলেন। আর এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরলে আর যদি তোমাকে সিগারেট খেতে দেখেছি, বাবা তুমি ছাড়া কিন্তু আর কেউ নেই, আমার জন্য অন্তত একটু ভালো থাকার চেষ্টা করো। ফেরার সময় আর ভদ্রমহিলার দেখা পায়নি সৌম্য। হয়তো একটু আগেভাগেই বেরিয়ে গেছেন। একা একা ফিরতে হবে ওনাকে, কোথায় থাকেন সেটাও তো খোঁজ নেওয়া হয়নি। নিজের উপর বড্ড ধিক্কার লাগছিল সৌম্যর। পরের দিনেও সৌম্য দেখা পেয়েছিল ভদ্রমহিলার। একটু দূরে বসে একজন বছর 40-এর মহিলার সাথে হেসে হেসে কথা বলছেন। দুজনের হাতেই চায়ের কাপ। ভদ্রমহিলা হয়তো একটু বেশিই চা খেতে পছন্দ করেন। টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল মনতোষবাবুর। যে চিন্তাটা সৌম্যর মনে দানা বেঁধেছিল সেটা ডানা ঝাপটে উড়ে গেছিল দূরে আকাশে। ভগবানকে নিঃশব্দে প্রণাম করেছিল সৌম্য। ডাক্তার বলেছিলেন যে আর 2 দিনের মধ্যেই বাবাকে ছেড়ে দেবেন। দেখবেন মিস্টার, ওনার যেন কোনো অযত্ন না হয়। অন্তত মাস 6 একদম কড়া নিয়মের মধ্যেই থাকতে হবে, ঠান্ডা যেন কোনোভাবেই না লাগে। বুধবার বাবার ডিসচার্জ। একটু তাড়াতাড়ি নার্সিংহোমে এসেছিল সৌম্য। সব ফর্মালিটি কমপ্লিট করতে একটু সময় লাগবে, কিন্তু সৌম্যর 2 চোখ কাউকে খুঁজছিল। সেই সাদা খোলের শাড়ি, সেই কাঁচা পাকা অবিন্যস্ত চুল, কোথায় গেলেন মানুষটা? গতকালও তো দেখতে পেয়েছিল, কিন্তু কথা হয়নি। হয়তো সৌম্যর অত্যাধিক গাম্ভীর্য দুজনের মধ্যে দূরত্বটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ভদ্রমহিলাকে তো একবার বলে যাওয়া দরকার। উনিই তো বলেছিলেন যে দিন 5-এর মধ্যেই সুস্থ বাবাকে ঘরে নিয়ে যেতে পারবে। ওনার কথাটা তো ফলে গেছে, কিন্তু গেলেন কোথায় উনি? নিশ্চয়ই তাহলে ওনার পেশেন্টে ছুটি হয়ে গেছে। 1 কাপ চা চলবে নিশ্চয়ই আজ। পেছন থেকে গলার স্বরটা ভেসে আসতেই চমকে ঘাড় ঘোরালো সৌম্য। দেখো, মিলে গেল তো আমার কথা। তোমার মুখের হাসি বলে দিচ্ছে যে তোমার বাবার আজ ছুটি, তাই 1 কাপ চা তো আর চলতেই পারে। হেসে হাতটা বাড়িয়ে দিল সৌম্য। নিশ্চয়ই চলবে, দিন। আচ্ছা, একটা কথা আমারই জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু টেনশনের চোটে ভুলেই গেছি। রোজই তো দেখি আপনাকে, কিন্তু আপনার কে ভর্তি আছেন সেটা এখনও জানতে পারিনি। যিনি ভর্তি আছেন তার শারীরিক অবস্থা কেমন, তার ছুটি বা কবে হবে, আর আপনার বাড়ি বা কোথায়? দীর্ঘ 1 মিনিটের নীরবতা। তারপর একগাল হাসি নিয়ে মুখ খুললেন ভদ্রমহিলা। আমার তো কেউ ভর্তি নেই এখানে। বাড়ির সামনে বলেই 1 ফ্লাক্স চা সাথে নিয়ে রোজই বিকেলে চলে আসি। কি করব বলো বাবা, একা একা কি চা খেতে ভালো লাগে তুমি বলো? তাই সন্ধ্যার চাটা এখানে বসেই খাই তোমাদের সাথে। আসলে কি জানো, এই নার্সিংহোমটার পরে আমার কেমন একটা মায়া পড়ে গেছে। যদিও মায়ার বদলে ঘেন্না করা উচিত ছিল। কম দিন তো কাটাইনি এখানে। এর প্রতিটি জানালা, দরজা, বেড আমার চেনা। প্রথমে চলে গেল ছেলে, ঠিক তোমার মতোই বয়স ছিল জানো। করোনা কেড়ে নিল ওকে। ওর শরীরটাও তো হাতে পেলাম না। প্লাস্টিকে মোড়া একটা শরীর দূর থেকে দেখতে পেয়েছিলাম শুধু। ওই ধাক্কাটা ওর বাবা নিতে পারল না। সেরিব্রাল অ্যাটাক হলো, প্রায় দিন 20 মতো কোমাতে ছিল। তারপর সব শেষ। অথচ আমি কেমন বেঁচে আছি দেখো। আমাদের হলো কই মাছের প্রাণ। এই নার্সিংহোমের প্রতিটা আনাচে কানাচে ওদের নিঃশ্বাস মিশে আছে। আমি এখানে আসলেই ওদের অস্তিত্ব টের পাই। বাড়ি ফিরতে ইচ্ছে করে না জানো, তবুও ফিরতেই হয় শূন্যতাকে গায়ে মাখবার জন্য। ঠিক আছে বাবা, তোমার বড্ড দেরি করিয়ে দিলাম। যাও, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। ভালো থেকো তোমরা, বাবাকে দেখো। আর দাঁড়ালেন না ভদ্রমহিলা, এগিয়ে গেলেন গেটের দিকে। পেছন থেকে ডাকতে গিয়েও থমকে গেল সৌম্য। তার গলার কাছে তখন একরাশ কান্না দলা পাকাচ্ছে। এই জমাট স্মৃতির মধ্যে নাড়াচাড়া করার ইচ্ছে তার একেবারেই নেই।